কিরণ পাটিয়ালার এক ছোট্ট শহর থেকে তার পরিবার নিয়ে মুম্বাইতে শিফট হয়। কিন্তু এই শহরে এসেই তার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ে। আর এ কথা জানার পর কিরণ যেই পথ বেছে নেয় সেটি ছিল ৮-১০টা মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা, যেটি প্রতিটি নারীকে নতুন করে বাঁচতে শেখাবে। আর তার এই কাজে তাকে সাহায্য করে তারই প্রতিবেশী জ্যোতি। কিরণ ও তার প্রতিবেশীদের নিয়েই আজকের এই গল্পটি, যেখানে প্রত্যেকটি মেয়ের জীবনের আলাদা আলাদা স্ট্রাগেলের গল্প তুলে ধরা হয়েছে। গল্পটির নাম শর্মা জি কি বেটি। চলুন তাহলে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুটা হয় ব্যাকগ্রাউন্ডের কিছু কথা দিয়ে, যেখানে আমাদের সাথে কিছু মানুষের পরিচয় করানো হয়। তো সেখানে বলা হয় এই হচ্ছে স্বাতি শর্মা, যে জ্যোতি আর সুধীরের একমাত্র মেয়ে। স্বাতির তার নিজের জীবন নিয়ে সবসময় কিছু না কিছু অভিযোগ থাকেই। আর এই হচ্ছে জ্যোতি, যে তার মধ্যবিত্ত জীবনের মধ্যে কোনো পথই খুঁজে বের করতে পারে না একটু ভালো থাকার জন্য। সারা দিন কোচিং সেন্টারে পড়ানো, তারপর ঘর সামলানোর মাঝে আবার এই এক খরচ। তার এসব একদমই ভালো লাগে না। আসলে স্বাতি তার মায়ের টাকা ডাক্তারের কাছে এসে শুধুই নষ্ট করে, কারণ তার মনে সন্দেহ। তার সবসময় মনে হয় তার কিছু না কিছু প্রবলেম আছে, তাই সে প্রত্যেকবার ডাক্তারের কাছে আসে আর জ্যোতির টাকাগুলো নষ্ট করে। যদিও তার এইসব কাণ্ড নিয়ে খুবই বিরক্ত। অন্যদিকে আমরা আর একজন শর্মাকে দেখি, যার নাম কিরণ শর্মা। সে 1 বছর আগে পাটিয়ালা থেকে মুম্বাই শিফট হয়। এই কিরণের একটি মেয়ে আছে যার নাম গুরভিন শর্মা। তো এখানে দেখা যায় গুরভিনের চুল অনেক ছোট ছোট, কিন্তু তারপরও তার চুলের প্রতি বেশ ভালোবাসা। সে সবসময় নিজের মতো করেই তার চুলের স্টাইল করে থাকে। তো এরপর আমাদের কিরণকে দেখানো হয় তার একটু ইচ্ছা সে লন্ডনে ঘুরতে যাবে, কারণ পাটিয়ালা থেকে মুম্বাই আসার পর তার আর কোথাও ঘুরতেই যায়নি। তাই সে তার হাজবেন্ডকে এই ব্যাপারে বলতে থাকে, অর্থাৎ তার ইচ্ছার কথা জানায়। কিন্তু তার হাজবেন্ড তো তার কোনো কথাতে পাত্তাই দেয় না, তাই তার লন্ডনে ঘুরতে যাওয়ার ইচ্ছাটাও আর পূরণ হয় না। অন্যদিকে আমরা আর একজন শর্মাকে দেখি, যার নাম তানভি শর্মা। তো সে বারোদা থেকে এসেছে মুম্বাই টিমের হয়ে খেলতে। এই সবাই হচ্ছে আলাদা পরিবারের আলাদা মানুষ, কিন্তু তারা সবাই কোনো না কোনো শর্মা ঘরেরই মেয়ে। যাই হোক, তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা জ্যোতিকে দেখি। সে কাজে যাওয়ার জন্য অনেক তাড়াহুড়াতে ছিল, তাই সুধীরকে বলে তুমি একটু সময় করে স্বাতিকে ঘুম থেকে তুলে দাও তো, আর পারলে একটু স্কুলে দিয়ে এসো। তো তারপরই সুধীর স্বাতিকে ঘুম থেকে তোলে আর তাকে দ্রুত রেডি করে স্কুলে দিয়ে আসে। স্কুলে এসে দেখা যায় স্বাতি তার বেস্ট ফ্রেন্ড গুরভিনের সাথে কথা বলে। এই স্বাতির খুব টেনশন যে সে কেন তার ক্লাসের বাকি মেয়েদের মতো বড় হচ্ছে না, বা তার কেন বয়ফ্রেন্ড নেই। এই নিয়ে তারা দুই বেস্ট ফ্রেন্ড ভালোই টেনশন করে প্রতিদিন। তো এরপর আরও একটা দিনের শুরু হয় আর সুধীরকে কাজ দিয়ে যায় জ্যোতি। বেচারা প্রতিদিনের মতো আজও জ্যোতির করা অর্ধেক কাজ সম্পূর্ণ করতেই ব্যস্ত হয়ে যায়। এদিকে কিরণ তার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য টিফিন দেয় আর তার জন্য কিছু জিনিস বানায়, সেগুলোও সে দিয়ে দেয়। গুরভিনের তো খুব পছন্দ হয়, কিন্তু যাওয়ার সময় টিফিন না নিয়েই চলে যায় সে, আর বলে এগুলো পাশের বাসার আন্টিকে দিয়ে দিও। তো তারপরে সেখানে তানভি আসে আর বলে আসলে আজ আমার বুয়া রান্না করেনি কিছু। এই কথা শুনে কিরণ বলে কোনো ব্যাপার না, এতে চিজ টোস্ট আছে, নিয়ে নাও। তো তানভি সেটা নিয়ে বলে থ্যাঙ্কস, খুবই টেস্টি এটা। তো এই থেকে বোঝা যায় প্রায় সময় এই গুরভিনের টিফিন তানভির পেটে যায়। এদিকে তানভি তার খেলা প্র্যাকটিস শেষে যখন বাইরে আসে, তখন তার সাথে দেখা করতে চলে আসে তার বয়ফ্রেন্ড। সে তাকে একজোড়া কানের দুল গিফট করে আজ, যেগুলো তানভির খুবই পছন্দ ছিল। তো তানভি বলতে থাকে তোমার মনে আছে আমার পছন্দ ছিল এগুলো? উত্তরে তার বয়ফ্রেন্ড বলে হ্যাঁ, কেন থাকবে না, আমার তো তোমাকে নিয়ে সবকিছুই মনে থাকে। অন্যদিকে আমরা স্বাতিকে দেখি। সে যখন স্কুলে ছিল তখন তার কাছে সামির নামের একটা ছেলে লাভ লেটার দিয়ে যায়। স্বাতি তো এটা দেখে বেশ খুশি আর অনেক এক্সাইটেডও ছিল, কারণ স্বাতি ভেবেছে তার জন্যই ছিল এটা। তাই তো সে খুশিতে আত্মহারা। কিন্তু পরে দেখে না, এটা তো তার বেস্ট ফ্রেন্ড গুরভিনের জন্য। তাই তার মনটা একটু খারাপ হয়ে যায়। তারপরও সে গুরভিনকে চিঠিটা দেয় আর বলে এই নে, সামির তোকে চিঠি দিয়েছে। আমার তো এখন মনে হচ্ছে এই পৃথিবীতে আমিই একমাত্র মেয়ে যে এখন পর্যন্ত একটা চিঠিও পাইনি। গুরভিন তখন বলে চুপ থাকতো, আমি একদমই এসব পছন্দ করি না, আর ওই সামিরকে তো একেবারেই না, ওকে আমার একদম সহ্য হয় না।
বিরক্তিকর একদম। সোয়াতিও তখন ভাব নেওয়ার জন্য বলে, হ্যাঁ তো কি হয়েছে, আমিও তো তাকে পছন্দ করি না, কিন্তু তাও আমারও তো একটা চিঠি পেতে ইচ্ছে করে সবার মতো, কিন্তু আফসোস কেউ আমাকে একটা চিঠি দেয় না। যাই হোক, তো এরপর ক্লাসে আসে তারা, আর এটা ছিল তাদের কালচারাল ক্লাস। এখানে তারা সবাই মিলে নাটক, গান আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করত, আর এখান থেকেই তাদের অ্যানুয়াল ফাংশনের জন্য ক্যান্ডিডেট সিলেক্ট করা হতো। কিন্তু এখানে এসে জুতো খুলতেই সোয়াতি দেখে তার মুজো ছেঁড়া, তাই সে খুবই টেনশনে পড়ে যায় যে যদি কেউ তার ছেঁড়া মুজো দেখে ফেলে তাহলে তো তার প্রেস্টিজটাই পাংচার হয়ে যাবে। তাই সে খুব কষ্টে কোনো মতে তার ছেঁড়া মুজো আঙ্গুলের মধ্যে লুকিয়ে ফেলে আর খোঁড়াতে খোঁড়াতে ক্লাসের মধ্যে ঢোকে। সেখানে মেয়েদের নানান রকমের কথাবার্তা, সবাই যার যার মতো গল্প করে যাচ্ছিল। তো এরপর সোয়াতি দেখে তাদের ক্লাসে একটা ছেলে রামু কাকাকে নিয়ে একটা ক্যারেক্টারের প্র্যাকটিস করছিল, কিন্তু সে বারবার ভুল করতে থাকে। তখন সোয়াতি সেখানে খুবই বিরক্ত হয়ে যায়, আর ওই ছেলেটাকে বলতে থাকে, এত সহজ একটা জিনিস তুমি বলতে পারছো না, বারবার একই ভুল করে যাচ্ছ, আর কোনো এক্সপ্রেশনও নেই। তো এইসব কথা বলে সে ছেলেটাকে নিজে অভিনয় করে দেখাতে যায়, আর দেখা যায় সোয়াতি ওই ক্যারেক্টারের কথাগুলো খুব সুন্দর করে বলে আর অনেক ভালো এক্সপ্রেশনও দেয় সে। এইটা দেখে তো তার আশেপাশের সব স্টুডেন্টরা একদম হাঁ হয়ে যায়, কেউ তো জানতোই না যে তার মধ্যে এত ভালো একজন অভিনয় শিল্পী লুকিয়ে রয়েছে। তো এরপর দেখা যায় টিচারও অনেক ইমপ্রেস হয়ে যায় আর তাকেই রামু কাকার চরিত্রের জন্য সিলেক্ট করে ফেলে। কিন্তু এটা দেখে তো সোয়াতি একদমই খুশি হয় না, বরং সে ভাবতে থাকে যে তাকে দেখে নিশ্চয় কোনো দিক থেকেই মেয়ে মনে হয় না, এজন্যই হয়তো টিচার রামু কাকার চরিত্রে তাকে সিলেক্ট করেছে। বেচারি সিলেক্ট হয়েও কষ্ট পেতে থাকে। তো তারপর সেখানে গুরভিন একটা সিনিয়র ছেলেকে দেখে, তাকে দেখেই তো গুরভিনের পছন্দ হয়ে যায়। কিন্তু সোয়াতি বলে, আরে পাগল, তার দিকে তাকিয়ে লাভ নেই, সে আমাদের ধারে কাছেও নেই, তাই এত দূর কিছু ভাবতে যাস না, খামোখা কষ্ট পাবি। অন্যদিকে আমরা জ্যোতিকে দেখি, সে তার অফিসেই ছিল, সে তার অফিসের সবচেয়ে অ্যাক্টিভ কর্মচারী। তাকে দেখে বাকিরা বেশ জেলাস ফিল করত, কারণ কাজ করার সব মার্ক সেই নিয়ে যেত। এদিকে বাড়ি এসে সোয়াতি একা একাই গান করে, নাচ করে, আর তার নিজের মতো খাবার বের করে খেয়ে নেয়। তো কিছুক্ষণ পরই বাড়িতে জ্যোতি এসে পড়ে, আর এসেই দেখে সোয়াতি এখনো স্কুল ড্রেসই বদলায়নি। তো সেই সময় সোয়াতি তার মাকে জিজ্ঞেস করে, মা, আমার নতুন স্কুল ড্রেস আনোনি? এই শুনেই জ্যোতি বলে ওঠে, ইস, আমি একদম ভুলে গেছি মা, এখন কি করি বলতো? সোয়াতি তখন বলে, মা, এটা ঠিক হয়নি কিন্তু, কারণ আমি আগামীকাল স্কুলে ছবি তুলবো, তাও গ্রুপ ছবি, তুমি এটা কি করে ভুলে গেলে? জ্যোতি তখন বলে, মা, আসলে আমার ল্যাপটপের কাজ ছিল, তাই আমি ভুলে গিয়েছি, সরি মামনি। বেচারি সোয়াতির তো মনটাই খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা কিরণকে দেখি, সে বাড়িতে বসে বসে খুবই বোর হয়ে গিয়েছে, তাই পাশের বাসার ভাবির কাছে আসে। কিন্তু দেখা যায় সেই ভাবিও খুবই বিরক্ত, কারণ কিরণ প্রায় প্রতিদিনই একই ধরনের কথাবার্তা বলে। এইসব শুনতে শুনতে সে বিরক্ত হয়ে গেছে, তাই সে কিরণকে খুব একটা গুরুত্বও দেয় না। কিরণ তাকে বলে, যদি একটা গেট টুগেদার করা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো, কি বলেন? কিন্তু সেই ভাবি তাকে এক প্রকার তুচ্ছ-তাচ্ছিল্য করেই বলে যে, আরে এই সব তো সব গৃহিণীদের জন্য, আমাদের মতো যারা, তারা এইসবে গিয়ে শুধু শুধু সময় নষ্ট করতে পারবে না, সরি, আমি এসব গেট টুগেদারের মধ্যে নেই। কিরণের তো এটা শুনে খুবই খারাপ লাগে যে সে কোনো কাজ করে না বলে তাকে এই মহিলা ছোট করে কথা বলল। এরপর যখন কিরণ বাজার করতে বাইরে আসে, তখন সে রাস্তায় সবাইকে কাজে যেতে দেখে খুবই ইনসিকিউরিটিতে ভোগে। তারপর একা একাই এখানে ওখানে ঘুরে ফিরে বাজার করে সারাদিন পর বাড়ি আসে। আর বাড়ি আসার পরই কিরণ কল করে তার মাকে। দেখা যায় তার মা তো খুব মজা করে ভিডিও গেম খেলছিল। কিরণের কল পেয়ে উল্টো সে খুবই বিরক্ত হয়। কিরণ তার মাকে জিজ্ঞেস করে, মা, কেমন আছো? তার মা বলে, আরে তুই কতবার কল করবি, কি কারণে কল দিলি শুনি? কিরণ বলে, কোনো কারণে না মা, আমি তোমাকে আজ অনেক মিস করছিলাম, তাই কল দিলাম। তার মা বলে, আর তোর কলে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এভাবে শুধু শুধু কল দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আর তুই যে এখান থেকে মুম্বাই গেলি, তোর ভাবসাব দেখে তো মনেই হয় না এতগুলো দিন হয়েছে তুই মুম্বাইতে, তাহলে সেখানে কিছু বন্ধু বান্ধব বানা, দেখবি ভালো লাগবে, তো নিজেরও সময় কাটবে, নিজেকে সবকিছুতে বিজি রাখার চেষ্টা কর। তো তারপর তার মা একটা বাহানা দিয়ে কলই কেটে দেয়। কিরণের কোনো কথাই সে শোনে না, তার তো সময় নেই, সে তো ভিডিও গেম খেলা নিয়েই ব্যস্ত। তো বেচারি কিরণ অনেক কষ্ট পায় তার মায়ের এই ব্যবহারে। তার আশেপাশে সবাই তাকে অবজ্ঞা করে, আর আজ তার মাও তাকে অবজ্ঞা করলো, এটা তার খুবই খারাপ লাগে। তো এরপর কিরণ
কল্পনা করতে থাকে যে সে সুপার উইমেন হয়ে গিয়েছে, বিল্ডিং এ আগুন লেগেছে আর সে মানুষকে বাঁচিয়ে আনছে। এরপরই দেখা যায় তার সামনে তার ভাই দাঁড়িয়ে আছে আর সে এই সব ভাবছে। এদিকে তানভি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, তারপর তাকে নিয়ে তানভি ঘুরতেও চলে যায়। তাদের কাজই এটা, সারাদিন নিজেদের কাজ শেষে একটু সময় বের করে নিজেরা ঘোরাঘুরির জন্য বের হয়। অন্যদিকে দেখা যায় আজ সোয়াতিদের স্কুলে অনুষ্ঠান, আর সেখানে সেই নাটকটা হচ্ছিল যেখানে সোয়াতি রামু কাকার রোল করে। সে খুবই সুন্দর করে তার অভিনয়টা শেষ করে। যদিও তার মন খারাপ থাকে, তারপরও সে তার সাধ্যমতো চেষ্টা করে। এরপর যখন নাটকের রেজাল্ট বলা হয় তখন সেই প্রথম হয়, আর পুরো স্কুলের মধ্যে বেস্ট অভিনেত্রী হিসেবে ঘোষণা করা হয় তাকে। এটার জন্য তো সে একদমই প্রস্তুত ছিল না, কারণ সে তো ভাবতেও পারেনি যে সে কখনো এত ভালো কিছু করতে পারবে। তো তার বান্ধবী গুরভিন তো অনেক বেশি খুশি হয়। যাই হোক, তো এরপর সোয়াতি বেস্ট অ্যাক্টরের পুরস্কার নেয়। সব কাজ শেষে স্কুলের সবাই চলে যায়, কিন্তু বেচারি সোয়াতি অপেক্ষাই করতে থাকে। সে ভাবে যে তার মা হয়তো তাকে নিতে আসবে। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তার মা আসে না। শেষে তার বাবাই তাকে নিতে আসে। এটা দেখে তো বেচারির মনটাই ভেঙে যায় যে আজকে এত বড় একটা দিনেও তার মা তাকে নিতে আসতে পারল না। যাই হোক, তো সে মন খারাপ করেই বাইকে বসে আর অনেক কান্নাকাটিও করে। এদিকে কিরণ তানভি আর তার বান্ধবীদেরকে সাজগোজ করার জন্য তার সবকিছু দেয়, কারণ সে চাইছিল তার একটু বন্ধু হোক। কিন্তু তানভি তো আরো বিজি মানুষ। সে কিরণের সাথে কথা না বলে উল্টো বলে নিচে রোহান অপেক্ষা করছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এরপর সে বলে, কিরণ ভাবি, পরে এসে আমি আপনাকে ডিটেলস বলবো, এখন সময় নেই। তো তারপর সে দরজা লক করে চলে যায়। রোহানের গাড়িতে করেই তারা ঘুরতে বের হয়। রোহান তো কিরণকে দেখে তার সৌন্দর্যের প্রশংসা করে, কারণ আজ সে শাড়ি পরেছে। তবে তার কাছে তানভীর সাজে একটু হলেও খারাপ লাগে, তাই রোহান তাকে চুল ছেড়ে দিতে বলে। সে বলে, এইভাবে চুল খোলা রাখো, তাহলে তোমাকে দেখতে বেশি ভালো লাগবে আর মনে হবে যে তুমি আমার গার্লফ্রেন্ড। তো এই কথাগুলো শুনে তানভীর কোথাও না কোথাও একটু খারাপই লাগে। সে যেমন করে থাকে তেমন করে কেন তার ভালো লাগবে না? এইসব ভেবে ভেবেই সারা রাস্তা তানভি যায়। তার মনটা খুবই খারাপ থাকে, কিন্তু তার বয়ফ্রেন্ড তো কিছুই বুঝতে পারে না। এদিকে জ্যোতি সোয়াতিকে বলে, আম সরি সোয়াতি, আমি জানি আমার ভুল। আমার যাওয়ার কথা ছিল তোকে আনতে, কিন্তু আমি হঠাৎ করেই একটা ইমার্জেন্সি কাজে আটকে যাই। তাই আমি তোর বাবাকে বলেছিলাম তোকে পিক করতে, কিন্তু সেও ভুলে গিয়েছিল। আমি আবার বলার পর তারপর গিয়েছে। আম সরি মা, এরকম আর কখনো হবে না। আমি তোর জন্য গর্বিত যে তুই প্রথম পুরস্কার পেয়েছিস। এখন বল, তুই কি চাস আমার কাছ থেকে? কোথাও ঘুরতে যাবি? কি খাবি বল, আমি সব করব তোর জন্য। কিন্তু প্লিজ আজকে যা হয়েছে তা বাদ দে, এই নিয়ে আর মন খারাপ করে থাকিস না। তো তারপর সোয়াতি বলে, কোন কোন বিষয়ে তুমি সরি বলবে মা? জ্যোতি তখন বলে, কি বলতে চাচ্ছিস? সোয়াতি বলে, হ্যাঁ বলো, তুমি কোন কোন বিষয়ের জন্য আমার কাছে সরি বলছো? তুমি কি কখনো আমার দিকে ঠিক করে তাকিয়ে দেখেছো? দেখোনি তাই না? আমি কেমন পাগলের মতো করে চুল বানিয়ে স্কুলে যাই জানো? জ্যোতি বলে, তোমার বাবা তো হেল্প করে তোমাকে এই কাজে। সোয়াতি বলতে থাকে, কেন বাবা কেন হেল্প করবে? এটা তোমার কাজ, এটা বাবার কাজ নয় মা। আর তুমি তোমার বাকি কাজের মতো এই কাজ ঠিক করে করতে পারো না। তুমি কি জানো আমার মোজাতে 2টা ফুটো হয়ে গিয়েছে? আমার তো স্কুলে আমার জুতা খুলতেই লজ্জা করে, কিন্তু তোমার কি সময় আছে নাকি আমার দিকে তাকানোর? নেই, তোমার কাছে আমার জন্য কোনো সময় নেই। তুমি সব কাজ করতে পারো, কিন্তু আমার খেয়াল রাখতে পারো না। জ্যোতি তখন বলে, দেখ তোকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়েছি, তার ফিস যেন ঠিকমতো দিতে পারি সেজন্যই তো আমি সব সময় পরিশ্রম করি। তোর বাবাও এই জন্য কত পরিশ্রম করে, এগুলো কি তোর চোখে পড়ছে না? সোয়াতি তখন বলে, হয়েছে মা হয়েছে, আর বলতে হবে না, কারণ আমি হিসেব করে দেখেছি বাবার কাজের টাকাতেই আমার স্কুলের ফিস হয়ে যায়। তখন জ্যোতি বলে, কিন্তু এটা আমার জব আর আমার করতেও ভালো লাগে। সোয়াতি বলে, আর আমাকে ভালো লাগে না তোমার? আমাকে দেখে কি কোনো দিক থেকে খুশি মনে হয়? আমি একদম খুশি না। আমি স্কুলে যাই বাবার সাথে, হেলমেট মাথায় দিয়ে। পরে আমার চুলের অবস্থা কাকের বাসার মতো হয়ে থাকে। জ্যোতি তখন বলে, তোর স্কুল বাস মিস হয় তাই তোর বাবা তোকে দিয়ে আসে? তখন সোয়াতি বলে, হ্যাঁ সেটাই, বাবা দিয়ে আসে, কিন্তু তুমি না। আসলে তুমি না আমার মা হওয়ার যোগ্যই না, আর তোমার মাঝে মা হওয়ার সেই গুণও নেই, তাই এসব কথাবার্তা বাদ দাও। তো এইসব বলে অনেক রাগ করে সোয়াতি চলে যায়, আর জ্যোতি তখন বসে বসে কাঁদতে থাকে, কারণ তার মেয়ের ভেতর যে তাকে নিয়ে এত রাগ আর অভিমান বাসা বেঁধেছে সেটা সে আগে বুঝতেই পারেনি। আজকে তার মেয়ের কাছ থেকে এসব শুনে সে খুবই কষ্ট পেয়েছে। অন্যদিকে আজ গুরভিনের বাসায় গুরভিনের জন্মদিনের পার্টি, তাই সবাই সেখানে আসে, সাথে সোয়াতিও আসে জ্যোতিকে নিয়ে।
তখন কিরণ স্বাতিকে ভেতরে যেতে বলে আর জ্যোতিকে বলে, আরে ভাবি, আজ আপনি এসেছেন স্বাতির সাথে? সুধীর ভাই কি ব্যস্ত নাকি? এই প্রশ্ন শুনে জ্যোতি একটু অপ্রস্তুত হয়ে যায় আর বলে, না আসলে আজ আমার ছুটি আছে, তাই ভাবলাম আমিই নিয়ে আসি আর তার সাথে একটু সময় কাটাই। আজকাল সে খুব রাগারাগি করে আর ঝগড়াও করে আমার সাথে, আমি নাকি তাকে সময়ই দেই না। আচ্ছা, আপনার সাথেও কি গুরবিন এমনটা করে? কিরণ বলে, না তো, সে তো সময়ই পায় না ঠিকমতো আমার সাথে কথা বলার। তো তারা কথা বলতে বলতেই জ্যোতি এখানকার ডেকোরেশন দেখে আর কিরণকে জিজ্ঞেস করে, এইসব কি আপনিই করেছেন? কিরণ বলে, হ্যাঁ আমিই করেছি, আসুন ভেতরে আসুন। তো তারপর ভেতরে নিয়ে এসে কিরণ বলে, আমি এই ডেকোরেশন গত 1 মাস ধরে করছি, তারপরে এই সব গেমসও আমিই সিলেক্ট করেছি। জ্যোতি এসব দেখে বলে, আপনি কি করে এই আইডিয়া পান? কিরণ বলে, এই তো, একা একা থাকলে এরকম কত কিছুই মাথায় আসে, বাড়িতেই তো থাকি সব সময়, হাউসওয়াইফ, বুঝেনি তো কত ফ্রি টাইম থাকে। তো তারপর জ্যোতি বলে, আপনি কিন্তু এইসব নিয়ে সিরিয়াসলিও ভাবতে পারেন। যাই হোক, আমি এখন আসছি, 9টার দিকে এসে স্বাতিকে নিয়ে যাব। তো যাওয়ার আগে কিরণ জ্যোতির সাথে একটা সেলফি তুলে নেয়। পরের দিন কিরণ তার হাজবেন্ডের সাথে কথা বলার চেষ্টা করে, কারণ সে তো সব সময় কাজ আর কাজ নিয়েই থাকে, তাকে একদম সময় দিতেই পারে না। তাই কিরণ বলে, আমি পাটিয়ালাতে কত কথা বলতে পছন্দ করতাম, কিন্তু এখানে তো কেউ কারোর সাথে কথাই বলতে চায় না, সবাই যে যার যার মতো থাকে, কত বিজি সবাই নিজেদেরকে নিয়ে, তারা প্রতিদিন কিছু না কিছুর পেছনে দৌড়াতেই থাকে। আমার খুব জানতে ইচ্ছে করে এরা কিসের পেছনে দৌড়ে যায়, আমিও তাহলে যেতাম। তার হাজবেন্ড এসব শুনে বলে, তুমি যদি আজ কাজ করতে তাহলে এরকম বেকার জিনিস নিয়ে ভাবার সময় তুমিও পেতে না। তো এরপর কিরণ আবারও কল্পনা করে, সে তার হাজবেন্ডকে প্রথমে বিষ দিয়ে মারে, এরপর চাকু দিয়ে মারে, এরপর গুলি করে মারে, মানে তার কত রকমের কত অদ্ভুত চিন্তা আসে মাথায়। তো বাস্তবে ফিরে কিরণ দেখে তার হাজবেন্ড কাজে চলে গিয়েছে। অন্যদিকে জ্যোতি যখন রান্নাঘরে ছিল তখন সে খেয়াল করে যে স্বাতির পানির পটের স্ট্রিপটা ছিঁড়ে গিয়েছে। তারপর আবারও জ্যোতির ফোনে রিমাইন্ডার আসে, স্বাতির স্কুলের ফিস দিতে হবে। তাই সে সুধীরকে এসে বলে, কাল স্বাতির স্কুলের ফিস দিতে হবে, আমি চেক রেডি করে রেখেছি, তুমি একটু দিয়ে এসো, আর তার জন্য একটা নতুন পানির পটও নিয়ে এসো। সুধীর তখন বলে, তোমার এই রিমাইন্ডার 14 বার বাজতে থাকে আর আমার মাথাটা ব্যথা করতে থাকে, রিমাইন্ডার ছাড়া কি কিছুই করতে পারো না? জ্যোতি তখন বলে, এখন কি তুমিও অভিযোগ করতে শুরু করবে? একজনের এই কথা শোনানোটা কি কম ছিল নাকি? জানি না আমার মেয়ে কেন আমাকে এত ঘৃণা করে, তার তো কোনো সমস্যা নেই তোমার জব নিয়ে, কিন্তু তার সব সমস্যার কারণ হয়ে যাচ্ছে আমার জব। আমি কি তাহলে আমার জবটাই ছেড়ে দিব? এটাই কি আমার করা উচিত সুধীর? সুধীর তখন বলে, আরে না না, আমরা কি কখনো তোমাকে ছাড়া কিছু ম্যানেজ করতে পারবো? দেখো, সে এখন ছোট মানুষ, তাই কনফিউজড হয়ে আছে, আর তার বয়সটাও তো এইরকম, এখন সে এরকম অনেক কিছুই বলবে, তুমি এসব মনে নিও না তো। যাই হোক, তো জ্যোতি বলে, আচ্ছা ঠিক আছে, এখন বলো তো আজ তোমার ডিউটি কেমন গেল? সুধীর তো তার এমন কথাবার্তা দেখে শকটি হয়ে যায় আর বলে, আরে কি ব্যাপার, আজকে এত ভালোবাসা দেখাচ্ছ? তাও শুক্রিয়া যে তুমি এটার জন্য কোনো রিমাইন্ডার লাগাওনি, নাকি তুমি এটার জন্য রিমাইন্ডার লাগিয়েছো? তো তারপর সুধীর তার মোবাইল চেক করে দেখে আসলে সে এটার জন্য একটা রিমাইন্ডার সেট করে রেখেছিল। যাই হোক, তো তারা এরপর এখানে কিছু ভালো সময় কাটায়। অন্যদিকে স্কুলে দেখা যায় স্বাতি তো একের পর এক ছেলের প্রতি ক্রাশ খেয়েই যাচ্ছে, কিন্তু বেচারিকে কেউই পাত্তা দেয় না। এরপর আমাদের কিরণকে দেখানো হয়, সে চেষ্টা করে নিজের জন্য কিছু করতে, কিন্তু হয় না। সে সবাইকে ইনভাইট করার পরও কেউই তার বাসায় আসে না, আবারও বেচারি খুব কষ্ট পায় আর বাসার মধ্যেই বসে থাকে। ওদিকে জ্যোতি চেষ্টা করেও তার মেয়েকে সময় দিতে পারে না, যার জন্য স্বাতিও খুব মন খারাপ করে বসে থাকে। তো আজ আবার কিরণের বিবাহ বার্ষিকী ছিল, তাই সে খুব সুন্দর করে একটা লাল শাড়ি পরে আর অনেক সেজেগুজে বেরিয়ে পড়ে বাইরে ঘুরতে। এরপর সে সোজা চলে যায় তার হাজবেন্ডের অফিসে তাকে সারপ্রাইজ দিবে বলে, কিন্তু সেখানে গিয়ে আজ তো সে নিজেই শকড হয়ে যায়, কারণ তার অফিসের কর্মচারী বলে, ম্যাম এখন তো 8টা বাজে আর স্যার তো প্রতিদিনই 6টায় বেরিয়ে যান। কিরণ এইটা শুনে বলে, কি প্রতিদিনই 6টায় বের হয়? ওই কর্মচারী জানায়, হ্যাঁ ম্যাডাম। তো এরপরই কিরণ কল করে তাদের ড্রাইভার দিলীপকে আর বলে, বস কোথায় তোমার? দিলীপ জানায়, কেন, স্যার তো অফিসে। কিরণ বলে, আচ্ছা তাই নাকি, কিন্তু আমি তো নিজেই অফিসে আছি। বিনোদ কোথায়? তো এরপরই সে রাগ করে কল কেটে দেয়, কিন্তু একটু পরই দিলীপ তাকে একটা হোটেলের নাম বলে। কিরণও সেই হোটেলে চলে আসে আর এই হোটেলের কাউন্টারে এসে কিরণ বলে, আমার হাজবেন্ডের সাথে আমি দেখা করতে চাই, সে এখানেই এসেছে, তো আমি ভাবলাম তাকে সারপ্রাইজ দেই। তখন ওই মহিলাটা বলে, না সরি ম্যাম, এইভাবে তো আমরা কারো ইনফরমেশন দিতে পারবো না।
তো যখন কিরণ চলে যাচ্ছিল তখনই আবার দেখা যায় মহিলাটা তার ব্যাপার বুঝতে পেরে তাকে বিনোদের রুমের নাম্বার দেয়। কিরণও বেশ ভয়ে ভয়ে সেই রুমে এসে নক করে আর পরে লুকিয়ে যায়। দেখা যায় বিনোদ বাইরে আসে আর তখনই দেখা যায় তাকে রুম থেকে একটা মেয়ে ডাকে। কিরণের আর বুঝতে বাকি থাকে না যে তার হাজবেন্ড তাকে চিট করছে। তাকে ঘরে রেখে সে বাইরে এসে পরকিয়া করে যাচ্ছে দিনের পর দিন। বেচারির বিবাহবার্ষিকীর এত আনন্দ এক নিমিষেই শোকে পরিবর্তন হয়। সে কান্নায় ভেঙে পড়ে। সে কিছু বুঝতেই পারে না যে কি করবে। তার একটা মেয়ে আছে, এত বছরের সংসারের জীবন আছে, সেই সব কি করে সে ছাড়বে? আর এখন কি বা করবে? তো সারা রাত মনমরা হয়ে এদিক ওদিক ঘুরে পরে সে তার বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবতে থাকে। আর সবশেষে কিরণ উপর থেকেই লাফ দেয় আর সাথে সাথেই সে মারা যায়। দ্রুত মানুষজন এসে জড়সড় হয় তার কাছে, কিন্তু একটু পরেই দেখা যায় আসলে এই সব ছিল তার কল্পনা। অন্যদিকে জ্যোতি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন সেখানে স্বাতী আসে আর আয়নায় দেখে তার চুলের তো অবস্থা একদমই ঝাড়ুর মতো। তাই সে গিয়ে এগুলোকে কাপড়ের ইস্ত্রি দিয়ে একটু সোজা করার চেষ্টা করে, কিন্তু পরে দেখা যায় উল্টো তার চুলের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এখন তো তাকে দেখতে আরো উদ্ভট লাগছে। এদিকে দেখা যায় কিরণ তার মাকে কল করে তার কষ্টটা একটু লাঘব করার জন্য, কিন্তু তার মা তো রিলস বানানোতেই ব্যস্ত। তাই সে কিরণকে বলে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আর শুনতেও পাচ্ছি না, এখন রাখছি, পরে কল করব। তো কিরণ এখন বুঝতে পারে যে তার নিজের মায়ের কাছেই তার কোনো গুরুত্ব নেই, তাহলে অন্যরা আর কি গুরুত্ব দিবে? সব জায়গাতেই তার জন্য শুধুমাত্র অবহেলা আর অবহেলাই আছে। তো এইসব ভেবে সে খুব মন খারাপ করে আর চলে আসে বাইরে। লিফটে তার সাথে একটা বাচ্চা ছেলের দেখা হয়। সে তখন ওই বাচ্চা ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু দেখা যায় এই বাচ্চার কাছেও কোনোই সময় নেই তার জন্য। তো এখন দেখা যায় কিরণ এইসব শুনে শুধুই হাসে আর কিছুই বলে না। অন্যদিকে স্বাতীকে এসে জ্যোতি বলে, স্বাতী চল আমরা কোথাও ঘুরতে যাই আজ। স্বাতী তখন জিজ্ঞেস করে, কেন, আজ তুমি ক্লান্ত না? জ্যোতি বলে, না, এবার চল তো। তো এরপর জ্যোতি আর স্বাতী বাইরে আসে আর নিজেদের জন্য খাবার অর্ডার করে। তো খাবার আসার পর দেখা যায় স্বাতী কিছুই খাচ্ছিল না। তাই জ্যোতি জিজ্ঞেস করে, কি ব্যাপার, খাচ্ছিস না কেন? স্বাতী তখন জানায়, কারণ আমি এখন ছোট না, এইসব এখন আমার আর পছন্দ না, আমার পছন্দ বদলেছে মা। জ্যোতি তখন বলে, কেন, আগে তো তোর এইসবই খুব পছন্দ ছিল, তাহলে এখন কি হলো? স্বাতী আবারও বলে, মা, কারণ এখন আমি আর ছোট নেই। হয়তো তুমি এটাও নোটিস করনি, নাকি বাবা তোমাকে আপডেট করেনি। জ্যোতি তখন বলে, তুই তো এমন ভাবে কথা বলছিস যেন আমি কিছুই জানি না। দেখ, আমি সবকিছু জানি, তোর মার্ক নিয়ে আর তোর সব কিছু নিয়ে। স্বাতী তখন বলে, বাহ, মার্ক নিয়ে সব জানো, কিন্তু আমাকে সেদিন পিক করতেই ভুলে গেলে। এইসব শুনে জ্যোতি বলে, চুপ কর, আমরা তো এই ব্যাপারে অনেক কথা বলেছি, আর কত। আমার তো এখন মনে হচ্ছে তুই আমাকে বুঝতেই চাইছিস না, তুই আমাকে ঘৃণা করিস, আমাকে আর ভালোবাসিস না। তো এইসব নিয়ে তাদের মা মেয়ের মধ্যে বেশ তর্ক হয় আর তাদের এই বাইরে খাওয়ার দিনটাও নষ্টই হয়ে যায়। এদিকে সারাদিন প্র্যাকটিস করে বাড়ি আসে তানভি। এসে কলা খেতে বসে আর কাঁচা ডিম আনতে বলে। তখন রোহান বলে, কি এসে শুরু করে দিলে কাঁচা ডিম? তানভি তখন বলে, সারাদিন এইসব করার পর পাগলের মতো খিদে পায় বুঝলে, খেলাধুলাতে অনেক এনার্জি লস হয়। তো তোমার অডিশনের কি অবস্থা তাই বলো তো? রোহান জানায়, হ্যাঁ হয়েছে একরকম। তানভি তখন বলে, কোনো ব্যাপার না, তুমি লেগে থাকো, একবার না একবার তো সাকসেস আসবেই। তো তারপর এখানে তানভীর ক্রিকেট খেলা নিয়ে একটা ছোটখাটো তর্ক বিতর্ক হয়ে যায় এই দুইজনের মধ্যে। আর কিছুক্ষণ পর দেখা যায় রোহানের সব ফ্রেন্ডরা আসে আর এসেই তাকে সারপ্রাইজ দেয়। আর পরে রোহান তানভীকে জানায়, আমি হিরোর রোল পেয়ে গিয়েছি। এটা শুনে তো তানভীও অনেক বেশি খুশি হয়। এরপর দেখা যায় রোহান তানভীকে এঙ্গেজমেন্টের জন্য প্রপোজ করে। তানভীও রাজি হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও সে এতটাও হ্যাপি ছিল না এতে। হয়তো রোহানের আচরণে সে কোথাও কষ্ট পেয়েছে, কারণ রোহান তার ক্রিকেট খেলা নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে, যেটা তার একদমই পছন্দ না। যাই হোক, তো এরপর তানভীকে তাদের একজন ফ্রেন্ড এসে বলে, আসলে তুমি অনেক লাকি, রোহানের মতো একজনকে পেয়েছো, আর রোহানও লাকি তোমার মতো একজনকে পেয়ে। কারণ এই যে হিরোরা হয় না, তারা কখনো তাদের গার্লফ্রেন্ডকে বিয়ে করে না, আর যদি বিয়ে করেও ফেলে তারপরেও সেটা লুকিয়ে রাখে। কিন্তু আমি রোহানকে অনেকবার বলেছি যে এখনই বিয়ে করিস না, কিন্তু সে আমার কথাই শোনেনি, বরং বলল তোমাকে সে কখনোই ছেড়ে যেতে পারবে না, সে তোমাকে অনেক ভালোবাসে। তাই আমি বলছি তুমি সত্যি খুব লাকি। তো এইসব কথা শুনে তানভীরও একটু ভালো লাগে। অন্যদিকে কিরণকে আজ তার মা কল করে। তাই কিরণ তার মাকে বলে, কি ব্যাপার মা, আজকে ভুলে কল করে ফেলেছ আমাকে?
তখন তার মা বলে, না, আমি আজকে নিজে থেকেই তোকে কল করেছি। আমার মনে হলো তোর সাথে ভালো আচরণ করতে পারছি না, তাই একটু কল করলাম কথা বলার জন্য। কিরণ তখন বলে, মা, তুমি কত সুন্দর করে নিজের জীবনের সবকিছু সেট করে নিয়েছো, তাই না? তার মা বলে, আমারও সময় লেগেছে এই সব কিছু করতে। যেমন তোর জন্য মুম্বাই বড় শহর, আমার জন্য এই পাটিয়ালাও বড় শহর। সবকিছুই ঠিক হতে সময় লাগে, তাই তুইও চেষ্টা করে যা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আর শোন, নিজেকে ব্যস্ত রাখ। কিরণ তখন বলে, যদি আমার মন ভেঙে থাকে তাহলে আমার কতবার চেষ্টা করা উচিত মা? এটা শুনে তার মা বলে, আরো কয়েকবার করে যা, কারণ এর চেয়ে বেশি চেষ্টা তো আমি তোর বাবার সাথেও করিনি। তো তারপর কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয় কিরণ। অন্যদিকে দেখা যায় আজ জ্যোতির কোচিং সেন্টারের থেকে একটা অনুষ্ঠান করা হয়েছে, যেখানে জ্যোতি আসে আর সুধীর সোয়াতিকে সাথে করে নিয়ে আসে। সোয়াতি প্রতিবার এখানে এসে এসে খুবই বিরক্ত, কারণ তাদের শুধু শুধুই বসে বসে সবার স্পিচ শুনতে হয়, যা তার একদম ভালো লাগে না। তবে এইবার তার মা জ্যোতি পুরস্কৃত হয় সবচেয়ে ভালো টিচারের জন্য, আর তাকে একটা গাড়িও দেওয়া হয় পুরস্কার হিসেবে। এই সব কিছু দেখে তো সোয়াতি একদমই শকড। সে এখানে দেখতে পায় সবাই তার মায়ের অনেক সম্মান করছিল, সব স্টুডেন্টরা পাগল তার জন্য। তো জ্যোতি সেখানে একটা স্পিচ দেয় আর বলে, আমি সত্যি কখনো আশা করিনি যে আমি এত সম্মান পাবো আপনাদের কাছ থেকে। আসলে এটা আমার জব, তাই আমি করি, আর এটা তো আমার এমনিতেও করতে হতো, পুরস্কার পাই বা না পাই। কিন্তু হ্যাঁ, এটা পেয়ে অনেকটা আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে, আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এগুলো বলেই জ্যোতি চলে যাচ্ছিল, কিন্তু পাশে বাচ্চারা যখন বলছিল, জ্যোতি ম্যাম, আমরা আপনাকে খুব ভালোবাসি, তখন জ্যোতি আবারও কিছু বলতে মাইকের সামনে যায়। এরপর সে বলতে থাকে, কিন্তু আমার জব কোনটা নয় জানো? আমার নিজেকে প্রমাণ করাটা, বারবার প্রতিবার। আমি ক্যারিয়ার বানাতে চাই, কারণ আমার মন তাই বলে করতে। এই কাজটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়, খুশি দেয়। সব সময় তো চাকরি করার পেছনে বাধ্যবাধকতা থাকে না, কিন্তু কেন যেন সব সময় পুরুষই নয়, বরং আমরা মহিলারাও এই জার্নিটাকে কঠিন করে দেই, আর সেটা করি আমরা নিজেদেরকে যোগ্য না ভেবে। আর আমাদের মধ্যে সবকিছুই সহজ হয়ে যেত একে অপরের প্রতি রেসপেক্ট, সম্মান আর ভালোবাসা দেখালে। কারণ জীবনে তো আমাদের ভালো থাকার জন্য ঠিক এতটুকুই চাই, তাই না? সবশেষে আমি বলবো, আমি খুব লাকি এমন একজন হাজবেন্ড পেয়ে, যে আমাকে আমার থেকেও বেশি বোঝে, আমাকে প্রতি পদে পদে সাপোর্ট করে। আর হ্যাঁ, আর একটা কারণেও আমি সবচেয়ে বেশি লাকি, কারণ আমার একটা মিষ্টি আর আদুরে মেয়ে আছে, তাকে পেয়ে আমি খুব হ্যাপি। তো তার এসব স্পিচ শুনে তো সোয়াতি খুবই ইমোশনাল হয়ে যায়। পরে সে তার মায়ের গুরুত্বটা বোঝে, আর তার উপর করা সব অভিমান অভিযোগ সে একেবারেই ভুলে যায়। সোজা এসে মাকে জড়িয়ে ধরে। তো এতদিন পর তাদের মা মেয়ের মধ্যে সব রাগ অভিমান মিটে যায়, আর দুজনের মধ্যে মিল হয়ে যায়। তারা দুজনেই আজ খুব হ্যাপি ছিল। আর আজ দেখা যায় সোয়াতি তার মায়ের স্কুটিতে করেই বাড়ি ফেরে, যা দেখে সুধীরও অনেক খুশি হয়। পরে হেলমেট পরেই সোয়াতি তার মায়ের সাথে বাড়ি ফিরে যায়। আজ আর তার কোনো অসুবিধাও হয় না। হেলমেট নিয়ে তার যত অভিযোগ সেটাও আজ ছিল না। এরপর দেখা যায় পরের দিন স্কুলে এসে সোয়াতি তার বেস্ট ফ্রেন্ড গুরভিনের সাথে তার মাকে নিয়ে অনেক প্রশংসা করে। এইসব শুনে গুরভিন বলে, হ্যাঁ, আমি তো তোকে আগেই বলেছি যে তোর মা একজন বেস্ট টিচার। সোয়াতি তখন বলে, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তো তারপর গুরভিন বলে, শোন, আমি তোকে কিছু বলতে চাই। তো সে বলতে যাবে, তখনই সেখানে কয়েকজন স্টুডেন্ট চলে আসে, তাই তার আর কিছুই বলা হয় না। তবে আজ আবার সোয়াতি বেশ খুশি, কারণ সে ফাইনালি তার বয়সন্ধিকালে চলে আসে, যার জন্য সে এতদিন খুবই টেনশন করত যে কেন সে একাই রয়ে গেল পেছনে। সবাই তো তাদের বয়সন্ধিকাল পার করে ফেলেছে। তো যাই হোক, এই খুশির দিনে আবার তার বেস্ট ফ্রেন্ড তাকে জানায় সে ছেলেদেরকে পছন্দ করে না, বরং মেয়েদেরকে পছন্দ করে। মানে সে নিজেকে সমকামী বলে দাবি করছিল। সোয়াতি এটা শুনে বলে, তাতে কি সমস্যা? এটা তো আরো ভালো হলো তোর সাথে। তো তাহলে এখন থেকে আমার কোনো ঝগড়াই হবে না ছেলেদেরকে নিয়ে। গুরভিন তখন তাকে বলে, আরে তুই কি বুঝতে পারছিস যে আমি কি বলছি তোকে? আসলে এই বিষয়টা আজকাল কেউই স্বাভাবিকভাবে নেয় না। যদি আমি আমার এই ব্যাপারটা কাউকে বলি বা কেউ যদি জানতে পেরে যায়, তাহলে আমার কি অবস্থা হবে বলতো? সবাই তো আমাকে নিয়ে আলোচনায় বসবে, সমালোচনা হবে চারিদিকে। স্কুলের কথা তো পরে, আমি তো আমার মা বাবাকেই এসব এখনো বলতে পারিনি, আর কিভাবেই বা বলবো? সোয়াতি তখন বলে, আরে রাখ, এটা কোনো ভাবার বিষয় না, কিচ্ছু হবে না দেখিস। তো এরপর স্কুল শেষে গুরভিন বাড়ি যায়,
আর কিরণকে বলে, মা আমি আজ তোমাকে কিছু বলতে চাই। কিরণ তখন বলে, হ্যাঁ বল, কি বলবি? গুরভিন অনেক চেষ্টা করে বলে, মা আমি আসলে ছেলেদেরকে পছন্দ করি না। কিরণ তখন বলে, হ্যাঁ আমিও তো করি না, ছেলে জাতটাই আসলে খারাপ। গুরভিন তখন বলে, না মা আমি আসলেই ছেলেদেরকে পছন্দ করি না, বরং আমি মেয়েদেরকে পছন্দ করি। কিরণ এটা শুনে বলে, আচ্ছা তো কি হয়েছে, এখানে বসে আমার সাথে কথা বলো, সমস্যা নেই তো। গুরভিন তখন বলে, মা আমি কি বলছি বুঝতে পারছো না? এটা আসলে কোনো সহজ বিষয় না, আর তুমি বুঝবেও না, তোমাদের জেনারেশন এসব জানতোও না। কিরণ তখন বলে, জেনারেশনের কি দোষ, বুঝাতে পারলেই তো হয়। আর ভালোবাসা থাকাটাই গুরুত্বপূর্ণ, সেটা কার সাথে হলো সেটা গুরুত্বপূর্ণ নয়। তো এইসব নিয়ে ভাবিস না তো, আমি তোর জন্য খুশি, কারণ তুই আমাকে বলার প্রয়োজন মনে করেছিস। এটা আমার জন্য অনেক কিছু। আর শোন, আমিও তোকে গিফট করার জন্য কিছু রেখেছি। এই যে দেখ, এই জেলটা, এটা লাগিয়ে এখন থেকে চুল ঠিক করে রাখতে পারবি, আর যাকে ইচ্ছা ইমপ্রেসও করতে পারবি। তো দেখা যায় কিরণ এখানে খুব সহজ করেই তার মেয়ের কথা মেনে নেয়, যা দেখে গুরভিনও খুব খুশি হয়। তার মা যে এই বিষয়টা এত সহজভাবে নিবে সেটা তো সে চিন্তাও করতে পারেনি। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আসলে এক একজন মানুষের চিন্তাভাবনা এক এক রকম, তাই যার যেটা মন চায় সে সেটাই করতে পারে, সেটা নিয়ে আসলে আমরা বলার কেউ না। এরপরও বলতে চাই, গুরভিনের যে এই ব্যাপারটা, এটা কিন্তু আমরা সাপোর্ট করছি না, তবে গল্পে রয়েছে তাই এক্সপ্লেইন করেছি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যাই হোক, এদিকে তানভীকে তার মা কল করে, আর তখন তানভী বলে, মা আমি ঠিক করছি তো এই রোহানের সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে? তার মা তখন বলে, আসলে আমিও তোর মতোই ভাবতাম, আর ভেবেছিলাম ত্রিশের আগে বিয়েই করব না, পরে তোর বাবাকে পেয়েছিলাম, তাও সে আমার থেকে অনেক বেশি বড় ছিল। এমন না যে আমি তোর বাবাকে ভালোবাসি না, কিন্তু সেই সময় বয়সের গ্যাপটা ফিল আপ করা খুব কঠিন ছিল, আর অনেক সমস্যাও আসতো আমাদের মধ্যে, কিন্তু এরপরও আমরা সব কাটিয়ে উঠেছি। তো এই কথাবার্তা শেষে তানভী কল রেখে দেয়। তো তখনই রোহান আসে, আর তাকে দেখে অনেক মজা করে। তারপর পার্টিতে গিয়ে পাঞ্জা খেলতে শুরু করে তানভী। একে একে সব মেয়েদেরকে হারিয়ে শেষে তানভী ছেলেদেরকেও হারিয়ে দেয়। আর এই সব কিছু দেখে খুব রেগে যায় রোহান। পরে গাড়িতে বসে অনেক রাগারাগি করে আর বলে, তুমি পার্টিতে গিয়ে পাঞ্জা খেলতেই লেগে পড়লে, মানে এটা কি ছিল তানভী? তানভী তখন বলে, আমি কি এমন ভুল করেছি শুনি? আমি তো শুধুমাত্র মেয়েদের সাথেই খেলছিলাম, পরে ছেলেরাও এসে পড়ে, এখানে আমার কি করার আছে? রোহান তখন বলে, তাই তুমি তাদের সাথেও লেগে পড়লে? এটা কোনো কথাই না তানভী, তুমি তো মানা করতে পারতে, তবে তুমি সেটাও করলে না। তো এরপর সে বলতে থাকে, দেখো তানভী, তুমি এই ক্রিকেট আর কাঁচা ডিম খাওয়া ছেড়ে দাও, তাহলেই আমাদের মধ্যে সব পারফেক্ট হবে। এটা শুনে তানভী বলে, না রোহান, এটা অসম্ভব, ক্রিকেট আমার স্বপ্ন, আমি পারবো না, আমি মুম্বাইয়ের টিমে খেলছি, কত ভালো একটা টিম, আমি এটা ছাড়তে পারবো না। রোহান তখন বলে, আমি জানি সবকিছু, কিন্তু আমার কথাও তো ভেবে দেখো প্লিজ, আমাদের বিয়ের খবর চারিদিকে চলছে, আর আমি চাই না এখন কিছু নষ্ট হোক, আমি সব সামলে নিব, প্লিজ আমার জন্য হলেও এই ক্রিকেটটা ছেড়ে দাও। তানভী বলে, আমি তোমার ক্যারিয়ারের জন্য এত সাপোর্ট করলাম, সব সময় তোমার পাশে থাকলাম, আর তুমি আমাকে এখন সাপোর্ট করতে পারছো না? তুমি আর আমি তো একই জায়গায় আছি রোহান, তাহলে সমস্যা কি? রোহান তখন বলে, প্লিজ ছেড়ে দাও এই ক্রিকেট, আমি বাকি সব সামলে নিব, প্লিজ আমার এই কথাটা রাখো। এইসবের পর তানভী তাকে আর কিছুই বলে না, একদম চুপ করে থাকে। অন্যদিকে কিরণ এসে বিনোদকে বলে, আমি কি এতটাই খারাপ? বিনোদ বলে, না তুমি খারাপ না, তুমি তো অনেক ভালো, আমার সাথে আজ পর্যন্ত তোমার কোনো প্রবলেমও ছিল না। কিরণ তখন জিজ্ঞেস করে, তাহলে এখন সমস্যা কিসে হচ্ছে? বিনোদ উত্তর দেয়, আসলে সমস্যাটা হচ্ছে আমি কখনো বিয়ে করতেই চাইনি, এসব ফ্যামিলির প্রেশার, বাচ্চা, এসব আমার একদম ভালো লাগে না, কিন্তু এরপরই হুট করে গুরভিনের জন্ম হয়, আর আমি চাইনি তোমাদের দুইজনকে ছেড়ে যেতে, আর আমাদের মধ্যে কখনো কোনো কিছুতে তেমন কোনো মিলও ছিল না, কানেকশন ছিল না, আমি কখনো সেটা ফিল করতে পারিনি। কিরণ তখন বলে, ওই মেয়ের সাথে হয় তাই না সবকিছুর মিল হয়? বিনোদ এবার বুঝতে পারে কিরণ সব জেনে গিয়েছে, তাই সে এবার তাকে সরি বলে আর পাশ ফিরে ঘুমিয়ে যায়। কিন্তু বেচারি কিরণ তো একেবারেই ভেঙে পড়ে, তার তো জীবনের আর কোনো কিছুই ভালো লাগছিল না। এদিকে রোহান অপেক্ষা করছিল তানভীর জন্য, কিন্তু সে তো তার খেলার মধ্যে ছিল, তাই রোহানও মাঠে এসে বসে পড়ে তানভীর খেলা দেখতে। তানভী একের পর এক ব্যাটিং করে মুম্বাই টিমকে শেষ অবধি জিতিয়েই দেয়, আর এই জয়ে এখানকার সবাই খুব খুশি হয়। তো সেখানে রোহানকে দেখে তানভী সোজা তার কাছে আসে। তখন রোহান বলে, তুমি আসলে খুব ভালোই খেলতে পারো,
এটা শুনে তানভি বলে, আর এইসব এখানে যা যা আছে এইটাই আমি এইসবকে ছাড়তে পারবো না। তার চেয়ে ভালো হবে তুমি আমাকে ছেড়ে দাও। আমি আমার রাস্তায় চলতে চাই, সেই রাস্তায় আমার কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। আর তুমি তোমার ভাগ্যের সাথে থাকো, আর আমি আমার। আমি জানি তুমি খুব ভালো একজন মানুষ, তাই তোমাকে ছাড়ার পর আমার মনও ভেঙে যাবে, কিন্তু আমি সেই মন ভাঙার জন্য আমার এই জীবনের সবকিছুকে ধ্বংস করতে পারবো না। এই সবই আমার বেঁচে থাকার এক টুকরো আশা, এগুলোকে আমি ভাঙতে পারবো না। সেই সাহস বা ধৈর্য কিছুই আমার মাঝে নেই। আমি কলা ডিম এসব খাওয়া ছাড়তে পারবো না। তাই আমার মনে হয় তোমার স্ট্রবেরি খাওয়া কোনো মেয়েকেই খুঁজে নেওয়া উচিত। তো এই সব কথাবার্তা বলে এখানে রোহানের সাথে সম্পর্কটাই ভেঙে দেয় তানভি। তবে দেখা যায় সে খুবই খুশি ছিল এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে। এদিকে বিনোদ আর কিরণকে দেখানো হয়। বিনোদ তো কিরণের সামনে বসে ঠিকমতো খাবার খেতেও পারছিল না। হয়তো তার মধ্যে লজ্জাবোধ কাজ করছিল যে সে এই বিয়ের সম্পর্ক থেকেও তাকে ঠকিয়ে গেল, তাও এতগুলো দিন ধরে। যাই হোক, তো তারপর কেটে যায় 6টা মাস, আর দেখা যায় সে এখন খুব সুন্দর একটা ফেস্ট খুলেছে, যেখানে অনেক রকমের অনেক কিছু আছে। তার প্রতিদিন কত মানুষ আসে সেখানে, আর এই বুদ্ধিটা তার মাথায় আসে জ্যোতির থেকেই। জ্যোতি তাকে বলেছিল এইসব নিয়ে একটু সিরিয়াসলি ভাবতে, আর সেই কথাটা মাথায় রেখেই আজ যা করেছে সবকিছুই করেছে কিরণ। তারপরও সে বারবার ভয় পায় এটা আবার প্রতিবারের মতো তার কল্পনা নয় তো। পরে দেখে না, এটা তো সত্যি। আর এভাবেই কেটে গিয়েছে 6টা মাস। এরপর একদিন দেখা যায় বিনোদ তাকে কল করে আর বলে, কেমন আছো? কিরণ জানায়, আমি ভালো আছি। তো তুমি কি সুন্দর কোনো ঘর পেয়েছো? বিনোদ বলে, তুমি আজও আমার জন্য কেয়ার করো। এর উত্তরে কিরণ জানায় এটাকে মনুষ্যত্ব বলে। যাই হোক, তো এরপর বিনোদ জিজ্ঞেস করে, আচ্ছা গুরভিন কেমন আছে? কিরণ জানায় সে ভালো আছে, আর আমার কাজে আমাকে সে খুব হেল্প করে। আর শোনো, তোমাকে থ্যাঙ্কস। তোমার জন্যই আমি আজ নিজেকে নিয়ে ভাবতে শিখেছি, নিজের জন্য বাঁচতে শিখেছি। তো সেই সময় সেখানে তার একজন কাস্টমার এসে ডাক দিলে কিরণ বিনোদকে বলে, দেখো আমিও এখন মুম্বাইয়ের মতো হয়ে গিয়েছি। আমি এখন অনেক বিজি থাকি বাকি সবার মতো। কিন্তু শোনো, তোমাকে একটা কথা বলি, যদি কখনো একা অনুভব করো তাহলে আমার কাছে আসতে পারো। আমার কাছে তোমার জন্য কথা বলার সময় সব সময় আছে। তার কারণ আমি খুব ভালো করেই জানি যে যখন কেউ থাকে না কথা বলার, তখন কেমন ফিল হয়। তো বিনোদ আর এই কথার উত্তরে কিছুই বলতে পারে না, কারণ সেই তো তাকে এইভাবে একা করে দিয়েছিল। আর কিরণ এক সময় এতটাই একাকিত্বে ভুগত যে সে মৃত্যু আর জীবনের মাঝে তফাতই ভুলে গিয়েছিল। কিন্তু আজ সে সেই সমস্ত সম্পর্কের থেকে মুক্ত আর অনেক খুশি। তো যাই হোক, তারপর সেখানে তানভি আসে তার সাথে দেখা করতে আর এই ফেস্ট দেখতে। তানভি এসব দেখে খুবই পছন্দ করে, আর কিরণের অনেক প্রশংসাও করে যে সে একা হাতে এই ফেস্ট চালাচ্ছে, তা এত গুছিয়ে। অন্যদিকে গাড়িতে করে আজ সুধীর সোয়াতিকে স্কুলে পৌঁছে দেয়। তো আজ সে যেহেতু হেলমেট পরে বাইকে করে আসেনি, তাই সোয়াতি খুব খুশি। আর সে তার নিজের চুল দেখে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা আজ আমার চুল কেমন আছে? সুধীর বলে, একদম পারফেক্ট, তবে কাল কিন্তু মায়ের গাড়ি লাগবে, তাই বাইকে করেই আসতে হবে। সেজন্য আবার মন খারাপ করবে না তো? আর প্রতিবার মা এরকম প্রাইজ জিতবে না তোমার রেসপেক্ট পাওয়ার জন্য, তাই তোমাকেও তার সবকিছু সম্পর্কে বোঝার চেষ্টা করতে হবে। এসব শুনে সোয়াতি বলে, ঠিক আছে বাবা, আমি এখন থেকে সব বোঝার চেষ্টা করব। যাই হোক, এরপর সে স্কুলে যায়, আর সেখানে তারা দুই বেস্ট ফ্রেন্ড মিলে অনেক গল্প করে আর হাসাহাসি করে। তারা আজ অনেক হ্যাপি। এদিকে আমাদের তানভিকে দেখানো হয় সে খেলার মাঠে নামে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে। তার জীবনটাও এখন একদম বদলে গিয়েছে। সে এখন অন্যকে নিয়ে না, নিজেকে নিয়েও ভাবতে শিখেছে। তো এভাবেই এদের সকলের জীবন এখন সুন্দরভাবে কাটতে থাকে। এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো এই 5টি মেয়ের জীবনের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।